বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে আসছে নতুন নেতৃত্ব। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নিয়মিত কাউন্সিলের চিন্তা, বিলম্বের জন্য আওয়ামী লীগকে দোষারোপ। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জামাত আমিরের। দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা। ডিসেম্বরের মধ্যেই ভোট চায় এনসিপি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি। তিস্তা নিয়ে ভারত চীন আগ্রহের দোলাচলে বাংলাদেশ। জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরে অর্থায়ন নিয়ে হবে সিদ্ধান্ত। ভারসাম্যপূর্ণ কূটনীতি বড় চ্যালেঞ্জ। এবং জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা। বাড়বে এলএনজি এলপিজি আমদানির সুযোগ, খুলবে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পথ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তাসমিলা খান। হাম আক্রান্তের পর শিশু মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। এছাড়া চিকিৎসায় বিলম্বের কারণে বাড়ছে হামে প্রাণহানির ঝুঁকি। শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে হামজনিত নিউমোনিয়ায় করণীয় সম্পর্কে সেমিনারে এ কথা জানান বিশেষজ্ঞরা। জেলা উপজেলায় ফিভার কর্নার স্থাপনের পরামর্শ তাদের। প্রতিদিন হাম এবং হাম পরবর্তী জটিলতায় শিশু মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন গোটা জাতি। এমন পরিস্থিতিতে শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে এক সেমিনারের আয়োজন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, যেখানে হামজনিত নিউমোনিয়ায় করণীয় সম্পর্কে আলোচনা করেন তারা। এ সময় চিকিৎসকরা বলেন, হাম পরবর্তী জটিলতা হিসেবে ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে 5 থেকে 7% শিশু, যাদের মধ্যে পুষ্টিহীনতা কিংবা চিকিৎসা নিতে দেরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হামে আক্রান্ত রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা খুবই ব্যাহত হয়, রোগ জীবাণুকে চিনতে পারে না। 95% ভালো হলো, ওই যে 5% তার মধ্যে কিন্তু এই নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। এদিকে দেশে প্রতি বছর প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা নিউমোনিয়ায় আক্রান্তদের প্রতি বাড়তি নজরদারির আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রতিটি অঞ্চলে ফিভার কর্নার স্থাপনের পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলেন, এর মাধ্যমে দ্রুত রোগ শনাক্ত করে আক্রান্ত শিশুকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হাম প্রবণ এলাকা চিহ্নিত করা। আর্লি চিকিৎসা যদি করতে পারে, উইথ গিভেন অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড আদার সাপোর্টস, অক্সিজেন সাপোর্ট সব কিছু দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আমাদের এইটা মৃত্যু কমিয়ে আনা অনেকখানি সম্ভব। এদিকে হামের মতো একই লক্ষণ নিয়ে অনেক রোগী চিকিৎসা নিতে আসলেও এসব রোগের ভাইরাস শনাক্তে কাজ চলছে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমরা দেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞগণ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নতুন নেতৃত্ব আসছে ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠনে। চলছে যাচাই বাছাই। ছাত্রদল যুবদলের নেতাদের অপেক্ষা সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্রুতই নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। হাসান ওয়ালির প্রতিবেদন। আওয়ামী শাসনের বিরুদ্ধে 16 বছর রাজপথের প্রমিথিউস হয়েছিল ছাত্রদল যুবদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দীর্ঘ লড়াইয়ে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী ও সমর্থকদের হতে হয় হামলা, মামলা, জেল জুলুমের শিকার। রাজপথের যোদ্ধাদের হার না মানার সাহসে 24-এর গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার শাসনের। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এখন বিএনপি। শপথ করিতেছি যে ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সহযোগী প্রায় সব সংগঠন বর্তমানে মেয়াদ উত্তীর্ণ। নিয়মিত কাউন্সিল না হয় মূল দল সহ 11টি অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে 10টির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। নিয়মিত কমিটি গঠন প্রক্রিয়া থমকে যাওয়ার পেছনে আওয়ামী দুঃশাসনকে দুষছেন নেতাকর্মীরা। যুবদলের কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি হওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন জনাব তারেক রহমান, উনি আমাদের সাংগঠনিক অভিভাবক। নেতৃত্ব নির্বাচনে আমাদের সংগঠনও নিজস্ব আলাপ আলোচনার ব্যাপার আছে এবং আমাদের যে মূল সংগঠন বিএনপি ফাদার সংগঠন তাদেরও দিক নির্দেশনা এইসব মিলিয়ে আমরা এগুলো তৈরি হবে। আগামী যে যারাই নেতৃত্বে আসবে তারা ইনশাআল্লাহ দক্ষতার সহিত এটি করবে। আমাদের যে সকল প্রচেষ্টা আমরা চলমান রেখেছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলছেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বাধার কারণে সঠিক সময়ে এসব সংগঠনের কমিটি করা সম্ভব হয়নি। আস্তে আস্তে সেগুলো ফিরে আসবে। নিয়মিত সম্মেলন, কাউন্সিল, নতুন কমিটি, সেগুলো নিশ্চয়ই হতে থাকবে।
তবে এসব সংগঠনের সুবিধাবাদীরা যাতে যুক্ত না হতে পারে তা নিশ্চিত করার কড়া হুঁশিয়ারি বিএনপি হাইকমান্ডের। দলীয় লাঠিয়াল বাহিনী নয়, বরং ইতিবাচক কর্মকাণ্ডে অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে সরব দেখতে চায় বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে 2 দশক পর শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভার্চুয়ালি আরও 21 জেলায় যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। এছাড়া কুমিল্লার পথসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। 20 বছর পর শনিবার ইলিশের বাড়ি খ্যাত পদ্মা ও মেঘনাপাড়ের জনপদ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে আরও 21 জেলার সঙ্গে যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। সফরসূচি অনুযায়ী রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সেরেছেন জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা। জলাবদ্ধতা সহ যানজট সহ যে সকল সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি ইতিমধ্যেই শেষ হওয়ার জন্য কাজ শুরু হয়ে গেছে। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদরের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিতরণ করবেন ফ্যামিলি কার্ড। এক পলক দেখার জন্য আমাদের প্রেরণা থাকে, ওদের আগ্রহে আছে কখন ওনাকে দেখবে। ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা স্টেডিয়ামটা আরও বেশি সুসজ্জিত হয় এবং ছোট ছোট মিনি স্টেডিয়াম প্রত্যেকটা উপজেলায় হয়। ইপিজেডের সম্পর্কে আমরা যেটা বলেছি, চাঁদপুর জেলায় যেন একটি ইপিজেড হয়। প্রত্যাশা থাকবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই জিনিসগুলো যেন আমাদেরকে চলমান করে। সরকারি এসব কর্মসূচি শেষে চাঁদপুর জেলা ক্লাবে বিএনপির সাংগঠনিক সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। স্থানীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামাত আমির। তবে নির্বাচনের অংশ নেওয়ার বিষয়ে নিশ্চিত করেন তিনি। শুক্রবার বিকেলে রংপুরে মডেল কলেজ মিলনায়তনে উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলনে অংশ নিয়ে এই কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন জায়গায় দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনাও করেন বিরোধী দলীয় নেতা। দেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করছে বলে মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়নে জামাত লড়াই চালিয়ে যাবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবার আমরা ইনশাল্লাহ করব স্থানীয় সরকার নির্বাচনের সকল স্তরে। এবং এইটা নিয়ে আপনি বলছেন কোনো আশঙ্কা আছে কিনা? অবশ্যই আছে, কারণ আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড, কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। ইতিমধ্যে সরকারি দল অনেক উল্টাপাল্টা করে ফেলেছে। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায়, আমানতের জায়গায় বসিয়েছে। আপনারা দেখেছেন যে 42টা জেলায় তারা প্রশাসক নিয়োগ দিয়ে বসেছে। একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ এখন আগাচ্ছে, এই সময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন না হলে আন্দোলনে যাবে এনসিপি। দলটির নেতারা বলছেন সিটি কর্পোরেশন নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার আলোচনা চলছে, তবে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এককভাবে লড়বেন তারা। এরই মধ্যে সম্ভাব্য প্রভাবশালী প্রার্থীদের দলে ভেড়াতে কাজও শুরু হয়েছে। নাজবুস সালেহের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের পর থেকে এনসিপির নজর স্থানীয় সরকারে, এজন্য গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটিও। সারা দেশে পৌরসভা ও সিটি কর্পোরেশনে নিজেদের বেশ কিছু সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করেছে দলটি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন, সিটি নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার আলোচনা চলছে। তাই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের ভোট না হলে আন্দোলনে নামার কথা বলছেন সার্জিস আলম। জাতীয় নির্বাচনে দেখেছি, ঢাকায় তো বটেই, ঢাকার বাইরেও এখানে এই জোটের ভোট বেশি, ফলে এটা ভাগ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। এই কারণে আমরা জোটগতভাবে ইলেকশন করতে চাই। আগামী 6 মাসের মধ্যে বিএনপি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্থানীয় নির্বাচনটা দিবে। তারা যদি এটা না করে তাহলে আমাদের সংসদ থেকে শুরু করে রাজপথ
আমাদের এই দাবি হয়তো আদায় করে নিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে সাংগঠনিক শক্তি বাড়ানো ও এলাকাভিত্তিক সম্ভাব্য প্রভাবশালী প্রার্থীদের দলে ভেড়াতে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি। প্রার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে ওই মানে আসনের মধ্যে সংগঠনকে গোছানোর জন্য পোলিং এজেন্ট তৈরি করা, ওয়ার্ড ভিত্তিক কমিটি দেওয়া, এগুলো তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। মানুষের সাথে গণসংযোগ করা, মত বিনিময় করা, এই কানেক্টিভিটিটা করার জন্য আমরা এই ধরনের জনসংযোগের বিভিন্ন ধরনের স্টেপ সামনে নিতে যাচ্ছি। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ পাওয়া প্রশাসকরা যাতে ভোটে প্রার্থী হতে না পারেন সেই দাবিও জানান এনসিপি নেতারা। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফলের প্রত্যাশা জুলাই অভ্যুত্থান থেকে রাজনীতির মাঠে নামা জাতীয় নাগরিক পার্টির। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। তিস্তা নিয়ে ভারত ও চীন আগ্রহের দোলাচলে বাংলাদেশ। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, পূর্ণাঙ্গ সমীক্ষা এবং জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরই বিদেশি অংশীদারিত্ব বা অর্থায়নের সিদ্ধান্ত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, তিস্তার প্রশ্নে ভারসাম্যপূর্ণ কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থের সঙ্গে সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ। শাতিলা শারমিনের রিপোর্ট। এক সময়ের জল টলমলে তিস্তা এখন নিজেই ভুগছে খরায়। উজানে ভারতের গজলডোবা ব্যারেজ নির্মাণ তিস্তাকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দেয়নি, ক্ষতিগ্রস্ত করেছে উত্তরাঞ্চলের অর্থনৈতিক স্থিতি, সামাজিক ভারসাম্য, যার প্রভাব বহন করছেন 2 কোটিরও বেশি মানুষ। এ প্রেক্ষাপটে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয় বাংলাদেশ। শুধু অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা নয়, এটি জল নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি যুক্ত কৌশলগত উদ্যোগ। সবশেষ 6 মে বেইজিং সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্পে দেশটির কারিগরি এবং আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এরপর নয়াদিল্লির কূটনৈতিক মহল বিষয়টিকে নতুন করে পর্যবেক্ষণ শুরু করে। তবে পানি সম্পদ মন্ত্রী বলছেন, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এখনো সম্পূর্ণ হয়নি। এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্পে উন্নয়ন অগ্রাধিকার, আঞ্চলিক ভারসাম্য এবং কৌশলগত স্বার্থ, এই 3টি বিষয় সমন্বয় করে অগ্রসর হতে হবে। আমার প্রয়োজনে নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাদের মতে, ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ নিশ্চিত করা সম্ভব। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং চীনের আগ্রহকে সামলাতে হবে কূটনৈতিকভাবে এবং সর্বোপরি এই প্রকল্পকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে এই সমঝোতা স্মারক সই করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। এর ফলে যুক্তরাষ্ট্রের এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য সাশ্রয়ী মূল্যে আমদানি সম্ভব বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগে সমঝোতা স্মারকে 2 দেশের পক্ষে স্বাক্ষর করেন তারা। অনুষ্ঠানে সমঝোতা স্মারককে ক্রমবর্ধমান বাংলাদেশ মার্কিন সম্পর্কের আরেকটি মাইল ফলক হিসেবে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। আমি বিশ্বাস করি এই সমঝোতা স্মারক আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানির প্রাপ্তি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। এমওইউ স্বাক্ষরকে বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন মার্কিন জ্বালানি মন্ত্রী। এটি বাস্তবায়নে ডিপার্টমেন্ট অব এনার্জির চমৎকার একটি দল কাজ করছে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের 2 দেশকে আরো কাছাকাছি আনার এই সুযোগ তৈরি হয়েছে। ওয়াশিংটন বাংলাদেশ
দূতাবাস জানায়, এই সমঝোতা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। এর ফলে সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদার হবে। এমন এক সময়ে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলো যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদ নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দিয়েছে ব্রাজিল। পাশাপাশি ব্রিক্সে অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছে লাতিন আমেরিকার দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পালাসিও দো প্লানান্তোতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো অ্যামোরিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ঢাকা ব্রাজিলিয়ার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব, বহুপাক্ষিক সহযোগিতা এবং গ্লোবাল সাউথের সংহতির নতুন উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার করেন তারা। দুই দেশের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংলাপ ও কৌশলগত সমন্বয় আরও গভীর করতে নিয়মিত বৈঠকের প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন ব্রাজিল প্রেসিডেন্টের উপদেষ্টা সেলসো অ্যামোরিম। দেশের বিভিন্ন জাতির বৈচিত্র্যকে কেউ যেন বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার রাজধানীর বেইলি রোডে বিভিন্ন নৃগোষ্ঠীর পুনর্মিলনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্পদে রূপান্তরের আশা জানিয়ে মন্ত্রী বলেন, বৈচিত্র্যকে যারা বিভাজনের ক্ষেত্রে নিয়ে যেতে চায় তারা দেশদ্রোহী। নৃতাত্ত্বিক গোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসতে তাদের জন্য কোটা থাকা চালু থাকলেও মেধার সঙ্গে কোনো সংঘাত সৃষ্টি করে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের শ্রদ্ধাভাজন জনাব দীপেন দেওয়ান এমপি, আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের বৈচিত্র্যকে কেউ যেন বিভাজনের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে না পারে। এই বৈচিত্র্যকে ধারণ করাই হচ্ছে দেশপ্রেম। এই বৈচিত্র্যকে যারা বিভাজনের ক্ষেত্রে নিয়ে যেতে চায় তারা হচ্ছে দেশদ্রোহী। বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার বিকেলে গণতান্ত্রিক আইনজীবী সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া অপরিহার্য বলেও মন্তব্য করেন সাইফুল হক। এছাড়া নাগরিকদের আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে জুলাই সনদের আলোকে বিচার বিভাগ পরিচালনার আহ্বান জানান তিনি। নতুন বিএনপি সরকারের একটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হচ্ছে জুলাই সনদে বিচার ব্যবস্থাকে আমরা যেভাবে দেখতে চেয়েছি, একটা আত্মমর্যাদা সম্পন্ন, একটা স্বাধীন এবং নির্বাহী বিভাগ এবং পার্লামেন্টের সাথে ভারসাম্যমূলক একটা বিচার ব্যবস্থা হবে এবং বিচার ব্যবস্থা কোনোভাবেই রাজনৈতিক বিরোধী, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার হাতিয়ার হবে না। দফায় দফায় উচ্ছেদ আর আলটিমেটাম দিয়েও দখলমুক্ত করা যায়নি মহাসড়ক। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন জমজমাট বাজার। এমন পরিস্থিতিতে আসছে ঈদে ভোগান্তি পৌঁছাতে পারে চরমে। স্থানীয় প্রশাসনের ইজারা জটিলতাই এই সমস্যার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। সড়কের উপর বাজার নাকি বাজারে সড়ক, প্রথম দেখায় তা বোঝা দায়। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র। টঙ্গী থেকে শুরু করে ভালুকা পর্যন্ত দিনরাত চলছে এই সড়ক দখলের প্রতিযোগিতা। আবার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে বাজার দেখিয়ে তা ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন। অনেক সমস্যা হয়, আমরা জিনিসপত্র নিয়ে যাইতে এই যে গাড়ি এটা খারাপ হয়েছে, আমি কোন গান দিয়ে যাবো? ব্রিজের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত ওই মাথা পর্যন্ত পুরোটাই জ্যাম থাকে সবসময়। ঈদ এলেই মহাসড়ক দখলের এই ভোগান্তি আরও ভয়াবহ আকার ধারণ করে। তাই আগেভাগেই সড়ক ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। তাদেরকে বলা হয়েছে যেন তারা নিজ দায়িত্বে ওই সময়ের মধ্যে সড়ক ও জনপদের যে মালিকানাধীন জায়গা আছে সেই জায়গাটুকু ছেড়ে দেয়। কাগজে কলমে রাস্তার মালিক সড়ক বিভাগ হলেও প্রতি বছর তা ভাড়া দিচ্ছে স্থানীয় প্রশাসন। যদিও জেলা প্রশাসকের দাবি, বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের অধিকার দেয়া হয়নি কাউকেই। সড়কে মহাসড়কে তো শুধু অস্থায়ী হাটবাজার না,
কোনোভাবেই কোনো ধরনের হাটবাজার বসতে পারবে না। এদিকে সরকারের 2 দফতরের এমন কাণ্ডে ক্ষুব্ধ ইজারাদাররা। এমন বাস্তবতায় আসছে ঈদে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হতে পারে দুর্ভোগের আরেক নাম। সড়ক নিয়ে দীর্ঘদিনের এই জটিলতা কাটাতে সরকারের 2 দফতরকে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে ইজারার দেওয়াটা একবারই আসলে ঠিক না। 2টা লেন বন্ধ হয়ে যায় 4টা লেনের মধ্যে, তাহলে এখানে বটলনেক তৈরি হয়। একটা পার্ট সেতু ভবনের, একটা পার্ট হচ্ছে আপনার রোডস অ্যান্ড হাইওয়ে। তো ওই যে এদের মধ্যে সমন্বয় করে আসলে সমস্ত কাজগুলো করা উচিত। মহাসড়কে ভোগান্তি কমাতে আইন শৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার পরামর্শ নগরবাসীর। মহাসড়কের পাশে জায়গা ভাড়া দিয়ে একদিকে যেমন কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার, তেমনি যানজটে পড়ে প্রায় প্রতিদিনই বিশাল সংখ্যক কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে সাধারণ মানুষের। সবচেয়ে বেশি ভোগান্তিতে দূরপাল্লা যাত্রীরা। তাই তো শুধু ঈদ আসলেই তৎপরতা নয়, এই সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যাশা গাজীপুরবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি পশুর হাট বসবে। রোববার থেকে এ সংক্রান্ত ওয়ার্ক অর্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন আব্দুস সালাম। শুক্রবার বিকেলে সরকারি কর্মচারী হাসপাতাল মোড়ে শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে একথা জানান তিনি। বলেন, হাটের নিরাপত্তা জোরদার করতে মনিটরিংয়ের পাশাপাশি থাকবে কন্ট্রোল রুম। তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু না পেয়ে মিথ্যা ইস্যু তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে বিরোধী দল। সাংবাদিক সহ অন্যান্য নেতৃবৃন্দ মূল্যস্ফীতির চাপ সামাল দিতে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে চায় সরকার। আসছে বাজেটে চাল, ডাল, চিনি, খেজুর, ফল সহ নিত্যপণ্যের আগের উৎসে করই বহাল রাখা হচ্ছে বলে জানা গেছে। তবে আগাম আয়কর বসছে অটোরিকশা, মোটরসাইকেল, হেলিকপ্টার ও বিমানে। কর বসছে অনলাইন গেমিংয়েও। গেল কয়েক বছর ধরেই দেশে খাদ্য মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, যা ঘোরাফেরা করছে 10% আশেপাশে। চলতি অর্থবছরের বাজেটে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাল, ডাল, চিনি, খেজুর, ফলসহ 28টি পণ্যে উৎসে কর কমিয়ে 0.5% নির্ধারণ করা হয়েছিল। রাজস্ব বাড়াতে আসছে 2026-27 অর্থবছরের বাজেটে এনবিআর তা 1% করার প্রস্তাব দিলেও সেখানে সায় দেয়নি সরকার। জানা গেছে, আসছে বাজেটে দামি মোটরসাইকেল, প্রাইভেট কার, হেলিকপ্টার ও বিমানে বাড়তি কর বসাতে চায় এনবিআর। দামি বৈদ্যুতিক প্রাইভেট কার ব্যতীত সব ধরনের বৈদ্যুতিক প্রাইভেট গাড়ির কর কমানোর সিদ্ধান্ত হলেও বিলাসবহুল গাড়ি বা 3500 সিসির বেশি ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর 2 লাখ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 10 লাখ টাকা। তবে 1500 সিসির ক্ষেত্রে যা থাকছে 25,000 টাকাই। যাদের গাড়ি আছে তাদের একটা কর দিতে হয়, সেই করটা তো তার বছর শেষে বা সারা বছর ধরে তারা যে কর দেন সেই করের সাথে তো তারা এটা যুক্ত হয়ে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু অতিরিক্ত গাড়ির জন্য কর দিচ্ছেন না। ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এনবিআর। সিটি কর্পোরেশন এলাকার জন্য বছরে যা হতে পারে 5,000 আর পৌরসভার জন্য 2,000 টাকা। এছাড়া ব্যবসায়িক ব্যাংক হিসাব ও ট্রেড লাইসেন্স নবায়নে বাধ্যতামূলক হচ্ছে বিআইএন। ছোট ব্যবসায়ীদের জন্য চালু হচ্ছে প্যাকেজ ভ্যাট ও টোকেন ভ্যাট। করের আমার আদায় কম এবং সরকারের এখন আর্থিক সক্ষমতা খুবই সীমাবদ্ধ অবস্থায় আছে। কর আদায় পরিস্থিতির জন্য শুধুমাত্র যে আমাদের মানে সার্বিকভাবে কর কাঠামো দায়ী তা না, আমার কর ফাঁকিও আছে প্রচুর। সুতরাং আমি দেখতে চাই যে সরকার অনেকগুলো কর ফাঁকি রোধের কাজটা করবেন কিনা। হার্টের রিংয়ের ক্ষেত্রে সরবরাহ পর্যায়ে থাকা 10% ভ্যাট অব্যাহতি দেয়া হচ্ছে। 25% উৎসে কর বসছে অনলাইন গেমিংয়ের উপর। আগামী অর্থ বছরে এনবিআর এর মাধ্যমে 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে আরও বাড়ছে কর মুক্ত আয় সীমা। অন্তর্বর্তী সরকারের বাড়ানো সীমার সঙ্গে আরও 50,000 টাকা যুক্ত করে করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বর্তমান বিএনপি সরকার। কর হার ও স্ল্যাবেও আসছে পরিবর্তন, এমন তথ্যই মিলেছে এনবিআর ও অর্থ মন্ত্রণালয় থেকে। যদিও আয় ব্যয়ের বাস্তবতায় করমুক্ত আয় সীমা বাড়ানোর দাবি সাধারণ মানুষ ও উদ্যোক্তাদের। হার না বানিয়ে জাল বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদের। ফাহাদুর রহমানের রিপোর্ট। জিডিপির 25 থেকে 30% যোগান আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত থেকে। অর্থনীতিতে বৃহৎ অবদান রাখা এই খাতের উদ্যোক্তারা বছরব্যাপী ভোগেন কর সংক্রান্ত জটিলতায়, যার বড় অংশ জুড়ে রয়েছে আয়কর।
ট্যাক্সটা সরকার একটু বিবেচনা করে দেখে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত 5% ট্যাক্সটা দিতে হবে না, তাহলে আমাদের সেলসটা একটু বাড়ে বা আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ দিয়ে কাজ করতে পারি। সমন্বিত উন্নয়নের জন্য তাদেরকেও অনবোর্ড করতে হবে, বাট ওই অনবোর্ড করতে গেলে যে যন্ত্রণাগুলো আছে এটা যদি সমাধানের পথ না সরকার সৃষ্টি করে, এটা কিন্তু যেই কথাটা বারবার বছরের পর বছর উচ্চারিত হচ্ছে সেটাই থেকে যাবে। আগের অর্থবছরের মতো চলতি 2025-26 অর্থবছরে করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকায় রেখে বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তবে প্রতিশ্রুতি দেয় আগামী 2026-27 ও 2027-28 অর্থবছরের জন্য ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করার। এনবিআর ও অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, করমুক্ত আয়সীমায় পরিবর্তন আনছে নতুন বিএনপি সরকার। করমুক্ত আয়সীমা বেড়ে হতে পারে 4 লাখ টাকা, তবে কমতে পারে করের স্ল্যাব বা স্তর। 7 স্তর নেমে আসতে পারে 6 স্তরে। এছাড়া প্রথম স্ল্যাবে কর হার বাড়ানো হতে পারে 5%। তবে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি সাধারণ করদাতাদের। কর আদায়ে রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং ডিজিটাইজেশনে আরও জোর দেওয়ার তাগিদ তাদের। 3.5 লক্ষ টাকা আছে, এটা যদি অন্তত 5 লক্ষ টাকা করা হয় তাহলে দেখা যাবে যে যারা কর দিত না, যারা করটাকে ভয় পেত, যারা করের আওতায় আসতো না, তাদের জন্য সুবিধা হতো, তারা অন্তত করের আওতায় আসতো, পরবর্তীতে সে কর দিতে অভ্যস্ত হতো। সবাইকে করের আওতায় আনা উচিত, কিন্তু করের আওতায় যদি আনতে হয় সেক্ষেত্রে অফিসারদেরকেও সহনশীল হইতে হবে। অর্থনীতিবিদদের মতে করের হার ও সীমা যৌক্তিকীকরণ করা দরকার। এছাড়া হার না বাড়িয়ে করজাল সম্প্রসারণে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের কর আয়সীমাটা নির্ধারণ করার জন্য একটা যৌক্তিক মানদণ্ড আমাদেরকে ব্যবহার করতে হবে এবং যারা কর দিচ্ছেন তাদেরকে প্রেশারটা না বাড়িয়ে করের জালটাকে বিস্তার করার জন্য প্রচেষ্টাটাকে নেওয়া উচিত। রাজস্ব বোর্ডের তথ্য বলছে প্রায় 1,20,00,000 কর শনাক্তকরণ নম্বরধারীর মধ্যে গেল 14 মে পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন 50 লাখ করদাতা। বিপরীতে রিটার্ন দাখিল করেছেন 41 লাখ। একটি শক্তিশালী অর্থনীতির জন্য শক্তিশালী কর সংস্কৃতির বিকল্প নেই। নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে কর দিলে বাড়বে রাষ্ট্রের সক্ষমতা, ত্বরান্বিত হবে উন্নয়ন। তবে সরকারের পক্ষ থেকে জনগণের উপর করকে বোঝা হিসেবেও না চাপানোর আহ্বান সংশ্লিষ্টদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে এখন গ্রাহকরা 80 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। দূষণ কমাতে পরিবেশ বান্ধব এসব গাড়ি আমদানি ও বিনিয়োগে বাড়তি সহযোগিতা পাবেন বিনিয়োগকারীরা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নীতি সুবিধা ছাড়াও ডিজেল চালিত গাড়ির তুলনায় রোড ট্যাক্স ও আমদানি কর হ্রাস এবং ব্যাংক ঋণের সুদ একক সংখ্যা নির্ধারণ ক্রেতাদের ইলেকট্রিক গাড়ি কিনতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। সেলিয়া সুলতানার রিপোর্ট। নিজের একটি গাড়ি থাকা যেন স্বপ্ন আর সফলতার প্রতীক। সেই স্বপ্ন পূরণ করতে এখন ঋণ দিবে ব্যাংক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2022 সালে বৈদ্যুতিক গাড়ি নিবন্ধন চালু হওয়ার পর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি নিবন্ধন হয়েছে মাত্র 500টি। এর মধ্যে 2024-25 অর্থবছরে 178টি বৈদ্যুতিক গাড়ি আমদানি হয়। এই সময় নিবন্ধন হয় 400-র কিছু বেশি গাড়ি। হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড, ইভেন ইভি, এইসব গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও যদি আপনি কিছুটা ছাড় দেন, পাশাপাশি যদি ব্যাংক ইন্টারেস্টও যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসে, তাহলে কিন্তু আমি মনে করি বিক্রি আরও বাড়বে, ক্রেতারা কিন্তু উৎসাহিত হবে পরিবেশ বান্ধব গাড়ি কেনার জন্য। অনেক দেশে কিন্তু এই পরিবেশ বান্ধব গাড়ি কিনলে 5 বছরের রোড ট্যাক্স কিন্তু মওকুফ করা হয়। রক্ষণাবেক্ষণের খরচ কম হওয়া ও পেট্রোল ডিজেল চালিত গাড়ির তুলনায় সাশ্রয়ী পরিচালনা ব্যয়ের কারণে চীনের 60% এবং নরওয়ের 93% মানুষের কাছে জনপ্রিয় এই বাহন। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে উৎসাহিত করতে ব্যাংক ঋণের সীমা 60 লাখ থেকে বাড়িয়ে সর্বোচ্চ 80 লাখ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেড়েছে বিনিয়োগের অনুপাতও। আমরা কোনো প্রতিবন্ধকতা থাকলে সেগুলো পলিসি সাপোর্ট দ্বারা দূর করতে পারি, তবে অবশ্যই সেখানে বিদেশি বিনিয়োগ আসবে। এদেশে একটা বড় মিডল ক্লাস সোসাইটি আছে যেটা আগ্রহী যে কোনো পশ্চিমা বিশ্বের যে কোনো দেশের জন্য কিন্তু বিনিয়োগের একটা আগ্রহের জায়গা। বিশ্বে পরিবেশ বান্ধব দেশগুলোর কাছে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নরওয়ের ওসলো, বার্জেন, চীনের শেনজেন, নেদারল্যান্ডের আমস্টারডাম, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, সুইডেনের স্টকহোম শহরের বাতাস বায়ুমানের সূচকে বিশ্বের অন্যতম সেরা ও দূষণমুক্ত শহরের তালিকায় উঠেছে বৈদ্যুতিক গাড়িতে ভর করে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
ঢাকায় হবি কার্নিভালে বিরল কয়েন, ডাকটিকিট আর অ্যান্টিক সামগ্রীর প্রদর্শনী। ডিজিটাল যুগে পুরনো স্মৃতি আর ইতিহাসকে নতুন করে জানার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। আয়োজকরা জানান, শুধু প্রদর্শনী নয়, কার্নিভালে রয়েছে সংগ্রহ, বিনিময়, বিক্রি ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা। পুরনো কয়েন, বিরল ডাকটিকিট আর অ্যান্টিক সামগ্রীর বিশাল সংগ্রহ স্থান পেয়েছে হবি কার্নিভালে। রাজধানীর পল্টনের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে এই কার্নিভাল, যেখানে শখের বশে সংগ্রহ করা সব সামগ্রী নিয়ে হাজির হয়েছেন অনেকেই। শত বছরের পুরনো স্মৃতিস্মারক, স্বাধীনতার আগের ডাকটিকিট, অর্ধশত বছরের পুরনো সংবাদপত্র, সব মিলিয়ে যেন ইতিহাসের জীবন্ত প্রদর্শনী। সংগ্রাহকদের ব্যক্তিগত সংগ্রহ থেকে আনা এসব জিনিস দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এখানে মজাই লাগতেছে, আমার এই যে এই জিনিসটা কিনেছি প্রায় 40-50 সংগ্রহ করতেছি। আমি মনে করি আমরা যারা সংগ্রহ করি, আমরা আসলে ইতিহাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দর্শনার্থীদের অনেকেই বলছেন, ডিজিটাল যুগে পুরনো স্মৃতি আর ইতিহাসকে নতুন করে জানার সুযোগ তৈরি করেছে এমন আয়োজন। কালেকশন আমার কাছে অনেক ভেরিয়েশন আছে। আমি পার্সোনালি কালেক্ট করি হচ্ছে পাকিস্তান, ব্রিটিশ ইন্ডিয়া এবং বাংলাদেশ তো বটেই। যে আমরা যে ডাকটিকিট জমাই বা ছেলেপেলেরা মুদ্রা জমায়, এর যদি কোনো ইতিহাস না থাকে, কোনো রিডিং মেটেরিয়ালস না থাকে, তাহলে এই পরবর্তী প্রজন্ম তারা জানবে কি করে। আয়োজকরা বলছেন, শুধু প্রদর্শনী নয়, কার্নিভালে রয়েছে সংগ্রহ, বিনিময়, বিক্রি এবং অভিজ্ঞতা আদান প্রদানের ব্যবস্থাও। এখনকার ছেলে মেয়েরা যারা মোবাইল বা এই ধরনের গেমে আসক্ত, তারা যেন ওই গেম থেকে বের হয়ে কালেকশন জগতে আসে, এবং কালেক্টর হলে ও কখনোই আমাদের বিশ্বাস ও খারাপ হতে পারবে না। আয়োজকরা আশা করছেন, এমন আয়োজন দেশের ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে আরও আগ্রহী করে তুলবে। এ যেন ইতিহাসেরই এক জীবন্ত প্রদর্শনী। আয়োজকরা বলছেন, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বিভিন্ন বদভ্যাস থেকে ফিরিয়ে আনতে পারে। আর সংগ্রাহকরা বলছেন, এই ধরনের আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে জানাতে পারে নিজেদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। নূরে জান্নাত, সময় সংবাদ, ঢাকা। চীনে ঐতিহাসিক সফর শেষে যুক্তরাষ্ট্র ফিরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তির দাবি করেছেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নতুন মাত্রার দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। 2 দিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। বেইজিং বিমানবন্দরে রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় মার্কিন প্রেসিডেন্টকে। এর আগে বেইজিংয়ের ঝোংনানহাই কমিউনিস্ট পার্টি কমপ্লেক্সে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট। শত শত বছরের পুরনো গাছ ও ঐতিহাসিক বাগান ঘুরে দেখান ট্রাম্পকে। উপহার হিসেবে চীনা গোলাপের বীজ পাঠানোর কথাও জানান শি। পরে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন দুই নেতা। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার কথাও জানান শি। আমরা আমাদের দুই দেশের মধ্যে একটি নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করেছি, যা গঠনমূলক ও কৌশলগত সম্পর্ক। এটিকে একটি মাইলফলক সফর বলা যেতে পারে। বৈঠকে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্য চুক্তি হয়েছে। তিনি শি জিনপিংকে দীর্ঘদিনের পরিচিত ও সম্মানিত নেতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। আমরা কিছু চমৎকার বাণিজ্য চুক্তি করেছি, যা দুই দেশের জন্যই অত্যন্ত উপকারী। তিনি এমন একজন ব্যক্তি যাকে আমি গভীরভাবে সম্মান করি। দীর্ঘ 9 বছর পর গেল বুধবার চীনে ঐতিহাসিক সফরে যান ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। আফ্রিকায় নতুন করে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। স্থানীয় সময় শুক্রবার উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশে ইবোলা ভাইরাস রোগের নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এটি বুন্দিবুর্গ স্ট্রেইনের ইবোলা, যা অত্যন্ত সংক্রামক। আক্রান্ত ব্যক্তি প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো থেকে সংক্রমিত হয়ে দেশে প্রবেশ করেন এবং পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে আফ্রিকার শীর্ষ জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কঙ্গোর ইতুরি প্রদেশেও নতুন করে ইবোলা ছড়িয়ে পড়েছে, যেখানে 246টি সন্দেহভাজন কেসের মধ্যে অন্তত 65 জনের মৃত্যু হয়েছে। জাপানে আবারও বেড়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম। এপ্রিল মাস থেকে দেশজুড়ে 2700টিরও বেশি খাদ্য ও পানীয় পণ্যের মূল্য বৃদ্ধি কার্যকর হয়েছে। জাপান থেকে সাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত।
দীর্ঘদিন ধরে বাড়তে থাকা উৎপাদন ব্যয় আর সামাল দিতে পারছে না জাপান সরকার। এ কারণে ভোক্তা পর্যায়ে বেড়েছে নিত্যপণ্যের দাম। জাপানের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান টেইকোকু ডাটা ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী এপ্রিল মাসে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে মশলা ও সস জাতীয় পণ্যে। মেয়োনিজ, সালাদ ড্রেসিং, বিভিন্ন ধরনের সস ও রান্নার উপকরণ সহ 1500টিরও বেশি পণ্য এই তালিকায় রয়েছে। এছাড়া হিমায়িত খাবার, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য এবং পানীয়ের দামও বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই মূল্য বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে কাঁচামাল, জ্বালানি ও প্যাকেজিং উপকরণের উচ্চ ব্যয়। বিশেষ করে গম, ভোজ্য তেল, চিনি এবং দুগ্ধজাত কাঁচামালের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা জাপানের খাদ্য শিল্পে সরাসরি প্রভাব ফেলেছে। জ্বালানি পরিবহন ব্যয় বৃদ্ধির কারণেও উৎপাদন ও সরবরাহ চেইনে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। যদিও গত বছরের তুলনায় এবার মূল্যবৃদ্ধির পরিমাণ কিছুটা কম, তবুও বছরের দ্বিতীয়ার্ধে নিয়ে উদ্বেগ কাটেনি। গবেষণা সংস্থাগুলো সতর্ক করে বলছে, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও অপরিশোধিত তেলের বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকলে বছরের শেষের দিকে আরও এক দফা মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে। জাপানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক পরিবার দৈনন্দিন খাদ্য ব্যয় কমাতে বিকল্প পণ্য বেছে নিতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। আইসিসির শাস্তি পাওয়া পাকিস্তান বাবর আজমকে নিয়ে নামবে সিরিজ বাঁচানোর পরীক্ষায়। যদিও এই অভিজ্ঞ পাক ব্যাটারকে কিভাবে সামলাতে হয় তা ভালোই জানে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটাই হুঁশিয়ারি মুশফিকুর রহিমের। তবে মাঠের লড়াইয়ে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি। টাইগারদের হয়ে অভিষেকের অপেক্ষায় তানজিদ তামিম। সিলেটে ম্যাচ শুরু সকাল 10টায়। বেরসিক বৃষ্টিতে সিলেটে ভেসে গেল পাকিস্তানের প্রস্তুতি। ইনডোর বন্দি সময় কাটিয়েছে অতিথিরা। বৃষ্টির মতো তাদের চোখ রাঙানি দিচ্ছে হোয়াইট ওয়াশের লজ্জা। এমন পরীক্ষায় অভিজ্ঞ বাবর আজমকে পাচ্ছে টিম পাকিস্তান। যদিও নাম বাদে এই ব্যাটারের ফর্ম খুব একটা আহামরি নয়। 2024-এ ঘরের মাঠে টাইগারদের কাছে ধবলধোলাইয়ের সিরিজে 4 ইনিংসে করেন মাত্র 66। বাবরকে সামলানোর উপায় জানেন টাইগার বোলাররা। ম্যাচের আগে এমন খোঁচা মুশফিকের। আমরা যখন 2টা ম্যাচ পাকিস্তানে গিয়ে হারিয়েছিলাম, সেও ছিলেন এবং সে 2টা টেস্টই খেলেছে, তারপরও তারা হেরে গিয়েছিল আমাদের সাথে। তো আমাদের অবভিয়াসলি জানি আমরা কোথায় তাকে ওই রকম করে অ্যাটাক করতে হবে বা কোথায় কিভাবে প্ল্যান আছে, সেটা সব এক্সিকিউট যদি ইনশাল্লাহ হয়, ডেফিনেটলি আমি মনে করি যে আমরা তাকেও চাপে ফেলতে পারবো এবং পুরো টিমকে চাপে ফেলতে পারবো। বাবরের জায়গায় খেলা আব্দুল্লাহ ফজল চমক দেখিয়েছেন মিরপুর টেস্টে। অভিষেকেই জোড়া 50। তাই সিলেটে পাকিস্তানের একাদশ কেমন হবে তা নিয়ে প্রশ্ন ওঠে দলটার সংবাদ সম্মেলনে। পাক কোচ অবশ্য খোলাসা করেননি কিছুই। শিষ্যদের পরামর্শ ধারাবাহিকতার। বাবর পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত। একাদশও আমরা ঠিক করে ফেলেছি, ওইটা আপনারা পরে জানবেন। বৃষ্টির কারণে কিছুটা পরিবর্তন আসতেও পারে। টেস্টে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ, ধারাবাহিকতা ধরে রাখলে ভালো ফলাফল আসবে। এ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে মেন ইন গ্রেন। মিরপুর টেস্টে স্লো ওভার রেটে কাটা পড়েছে চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ 8 পয়েন্ট। দেয়ালে পিঠ থেকে যাওয়া পাকিস্তানের কাছে জয় ভিন্ন উপায় নেই কোনো। পাকিস্তান না পারলেও বৃষ্টির আগে অনুশীলন করেছে বাংলাদেশ। টাইগার শিবিরে চিন্তার নাম ইনজুরি। সাদমান ইসলামের ছিটকে যাবার পর অনুশীলনে সামান্য ব্যথা পেয়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। সিলেট টেস্টে অনিশ্চিত কিনা জানায়নি টিম ম্যানেজমেন্ট। তবে অভিষেকের সম্ভাবনা বেড়ে গেছে তানজিদ হাসান তামিমের। ওপেনিং পজিশনে তাই জয় তামিম নাকি তামিম জাকির জুটি, সেটাই এখন প্রশ্ন। পেস ইউনিটেও আসতে পারে বদল। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সুযোগ পেতে পারেন শরীফুল। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার বাংলাদেশ ফুটবল লিগের খবর। কুমিল্লায় সংকটের মাঝেও বসুন্ধরা কিংসের রাজস্বিক প্রত্যাবর্তন। ঢাকা আবাহনীকে 2-0 গোলে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই বিএফএল-এর শিরোপা পুনরুদ্ধার করেছে সোহেল রানা। ডোরিয়ালটনরা নিজেদের 6ষ্ঠ লিগ শিরোপা ঘরে তোলার পর উৎসবের শহরে রূপ নেয় কুমিল্লা। নানা প্রতিবন্ধকতার মাঝেও এমন সাফল্য দলগত চেষ্টার ফল হিসেবে দেখছেন কোচিং স্টাফ। আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে ট্রেবল জয়ের লক্ষ্য ফুটবলারদের।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কিংসের রাজসিক প্রত্যাবর্তন। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই শিরোপার উল্লাসে মাতেন সোহেল রানা, ডোরিয়েল টনরা। জিতলেই শিরোপা উঠবে কিংসের হাতে। আবাহনীর সামনেও ছিল নানা সমীকরণ, তবে শেষ রাউন্ড পর্যন্ত সমর্থকদের অপেক্ষায় রাখেনি বসুন্ধরা। আবাহনী হৃদয় ভেঙে জয় করে নেয় নিজেদের ষষ্ঠ লিগ শিরোপা। আকাশী নীলদের সবচেয়ে বেশি 6 শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসানোর পর ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম রূপ নেয় উৎসবের মঞ্চে। অন্য প্রান্তে হৃদয় ভাঙার নীল কষ্টে বিবর্ণ ঢাকা আবাহনী। ম্যাচের শুরুটায় লড়াই হয়েছে সমানে সমান। দলের অন্যতম সেরা তারকা রাকিবের ইনজুরিতে তাকে ছাড়াই খেলতে হয় কিংসকে। আবাহনীও পায়নি আলামিনকে। 2 তারকার শূন্যতা পূরণ করেছেন বাকিরা। 42 মিনিটে গোলের দেখা পেয়েছিলেন সোহেল রানা, তবে অফসাইডে বাতিল হয় কিংসের গোল শূন্য প্রথমার্ধ শেষে 50 মিনিটে মিরাজুলের শট রুখে দিয়ে কিংসকে বিপদমুক্ত করেন শ্রাবণ। 71 মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করে বসেন বাবলু, তাতে পেনাল্টি পায় বসুন্ধরা। শেষ সুযোগ কাজে লাগিয়ে লিড নেন ডোরিয়েলটন। 17 গোল নিয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরেই আছেন ব্রাজিলিয়ান তারকা। এই গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। 2 গোল হজম করা আবাহনীর হয়ে 84 মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিলেন এমেকা, তবে তার শট অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি আবাহনী। 2-0 গোলের জয় শিরোপার আনন্দে মাতে বসুন্ধরা কিংস। লিগ ও চ্যালেঞ্জ কাপ জয় করা কিংসের সামনে এখন জোরালো হয়েছে ট্রেবল জয়ের সম্ভাবনা। হেড কোচ নেই, দলও জর্জরিত ছিল নানা সমস্যায়। সংকটের মাঝেও এমন সাফল্য দলগত চেষ্টার ফল বলেই মনে করছে কিংস। আজকের ম্যাচটা আমরা ফাইনাল হিসেবে নিছি, আমাদের কনফিডেন্স লেভেল ছিল দেখে আজকে আমরা ম্যাচটা জিততে পারছি। লিগ ট্রফি আমাদের হাতে। ম্যাচ হেরে মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন আবাহনীর সমর্থকরা। এটা কোনো মাঠের পরিবেশ হইলো? আপনারা দেখেন, এটা কোনো মাঠে আছে? এটা গ্রামে খেলা হইলো, একটা পরিবেশ থাকে। আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারাতে পারলেই আসবে সে মাহেন্দ্রক্ষণ। পারভিন আক্তার, সময় সংবাদ। এখনো জাতীয় দল ফুটবল দলের হেড কোচের নাম ঘোষণা করতে পারেনি বাফুফে। ফেডারেশন সভাপতির সঙ্গে আলোচনা করেও বিষয়টি সুরাহা করতে পারেননি ক্রীড়া প্রতিমন্ত্রী। কোচের নাম ঘোষণা করতে আরও 2 থেকে 3 দিন লাগবে বলে জানান তিনি। আগামী 2 বছরে আমাদের যে খেলাগুলো রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সবকিছু বিচার বিশ্লেষণ করে আগামী 2-3 দিনের ভিতরেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোচ। কোনো কোচ আসলে তাকে একটা নির্ধারিত সময় দেওয়া উচিত, সেই সময়টা অনুযায়ী তার কাছ থেকে আবার সেই রেজাল্ট আমরা প্রত্যাশা করি। সো আমাদের সামনের যিনি কোচ হবেন সেই কোচকেও আমরা সেই সময়টা দিতে হবে, কারণ সময় না দিলে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা আসলে পাবো না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনে আসছে নতুন নেতৃত্ব। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নিয়মিত কাউন্সিলের চিন্তা, বিলম্বের জন্য আওয়ামী লীগকে দোষারোপ। এবং স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা, জামাত আমিরের দলীয় প্রশাসক নিয়োগের আলোচনা সমালোচনা। ডিসেম্বরের মধ্যে ভোট চায় এনসিপি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।